নমস্কার, নিউজ ভ্যানগার্ডের বিশেষ আলোচনায় আজকে আপনাদের সকলকে স্বাগতম। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে এবং আমার সঙ্গে স্টুডিওয়ে রয়েছে তিনজন অতিথি এবং অতিথিদের সঙ্গে প্রথমেই পরিচয় করাবো একেবারে আমার পাশে রয়েছেন ধনমনি সিনহা, সিপিআই নেতা। ধনমনি বাবু, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাকে স্বাগত। অন্যদিকে রয়েছেন কংগ্রেসের পক্ষ থেকে কংগ্রেস নেত্রী শ্রেয়সী লস্কর। শ্রেয়সী দেবী, আপনাকেও স্বাগত জানাচ্ছি ভ্যানগার্ডের পর্দায়। একই সঙ্গে আজকে রয়েছেন এই আলোচনার মধ্যে রাজনৈতিক বিশ্লেষক ডক্টর সঞ্জয় রায়। সঞ্জয় বাবু, স্বাগত। আজ তৃতীয় দফার ভোট গোটা দেশ জুড়ে 10টি রাজ্য এবং তার সঙ্গে কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ভোট গ্রহণ চলছে। সকাল 7টা থেকে শুরু হয়ে গেছে ভোট গ্রহণ পর্ব। 93টি আসনে ভোট গ্রহণ চলছে এবং নিউজ ভ্যানগার্ডের মুহূর্তের আপডেট আপনারা দেখতে পাচ্ছেন। ভোটকে কেন্দ্র করে আমরা কিছুক্ষণ আগেই জানিয়েছিলাম সকাল 11টা পর্যন্ত ভোটের যে পার্সেন্টেজ এখনো পর্যন্ত ভোট পড়েছে গোটা দেশ জুড়ে যে ছবি আমরা দেখছি, তাতে করে কোথাও 27% তো আবার কোথাও 28%, কোথাও 30% ভোট পরিলক্ষিত হয়েছে বেলা 11টা পর্যন্ত। এখনো পর্যন্ত একটার কি আপডেট রয়েছে সেটাও জানাবো কিছুক্ষণ পর। তবে তার আগে ভোট দিচ্ছেন সাধারণ জনগণ, ভোটার থেকে শুরু করে দেশের হেভিওয়েট ভিভিআইপিরাও। সেই ছবি দেখাবো এই মুহূর্তে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি ভোট দিয়েছেন ইতিমধ্যে, সকালবেলাতে তিনি ভোট দিয়ে দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি একা নয়, সপরিবারে ভোট দিয়েছেন। দেখছেন সেই ছবি যেখানে ছেলে জয় শাহকে সঙ্গে নিয়ে এবং স্ত্রী সোনাল শাহকে সঙ্গে নিয়ে আহমেদাবাদে ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সপরিবারে ভোট দিয়েছেন তিনি এবং তারই সঙ্গে প্রত্যেক দেশবাসীকে ভোট দানের জন্য আহ্বান জানিয়েছেন। আজকের তৃতীয় দফার ভোটেও প্রত্যেকেই যাতে উৎসবের সঙ্গে ভোট দান করেন সেই আবেদন একদিকে যেরকম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থেকে দেখেছিলাম, ঠিক তার পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনিও একইভাবে ভোটদানের পর সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। সস্ত্রীক অমিত শাহ ছেলেকে সঙ্গে নিয়ে ভোট দিতে গেলেন আহমেদাবাদে একটি ভোট কেন্দ্রে। সেই ছবি ধরা পড়েছে নিউজ ভ্যানগার্ডের পর্দায়, একেবারে এক্সক্লুসিভ। কি বক্তব্য ভোট দানের পর অমিত শাহ কি জানিয়েছেন, কি বক্তব্য পেশ করেছেন শোনাবো। मतदाताओं को और गुजरात के मतदाताओं को भी मन से विनती करना चाहता हूं कि बढ़ चढ़कर लोकतंत्र के इस महोत्सव में हिस्सा ले। स्थिर सरकार, सुरक्षित देश, समृद्ध देश, गरीब कल्याण और भारत गौरव को समर्पित एक सरकार चुनिए। एक ऐसी सरकार चुनिए जो भ्रष्टाचार के खिलाफ हो, गरीबी का उन्मूलन करना चाहती हो, आत्मनिर्भर भारत बनाना चाहती हो, विकसित भारत बनाना चाहती हो और पूरे विश्व में हर क्षेत्र में भारत को नंबर 1 ले जाना चाहती हो। आज इतनी चिलचिलाती धूप के बावजूद भी अब तक बहुत उत्साहजनक वोटिंग के ट्रेंड मिल रहे हैं। जहां तक गुजरात का सवाल है, करीब 20% वोटिंग 2.5 घंटे में ही गुजरात के मतदाताओं ने समाप्त किया है। मुझे पूरा विश्वास है देश भर में आज जहां जहां मतदान है वो सभी मतदाता और गुजरात के मतदाता एक ऐसी सरकार चुनेंगे जो स्थायित्व भी देगी, सुरक्षा भी देगी, समृद्धि भी देगी, गरीबी से मुक्त भारत बनाएगी। मैं आज के लोकतंत्र के इस पर्व के अवसर पर सभी देशवासियों को बहुत बहुत शुभकामनाएं देता हूं और फिर से एक बार पुरजोश वोटिंग कर लोकतंत्र के इस पर्व में हिस्सा लेने की अपील करता हूं। આજે દેશમાં ત્રીજા ચરણનું મતદાન છે। ગુજરાતની વધેલી 25 से 25 सीटों पर આજે મતદાન થવાનું છે। હું ગુજરાતની જનતાને અને વિશેષ કરી ફર્સ્ટ ટાઈમ વોટરને અપીલ કરવા માંગુ છું કેવી સરકાર માટે આપણે સૌ વોટિંગ કરીએ જે દેશને સ્થિરતા આપે, સુરક્ષા આપે, સમૃદ્ધ બનાવે, ગરીબીનું સંપૂર્ણ ઉન્મૂલન કરે અને
વિકસિત અને આત્મનિર્ભર ભારતની રચના કરે. એક એવી સરકાર આપણે ચૂંટીએ જે સમગ્ર વિશ્વમાં દરેક ક્ષેત્રમાં ભારત નંબર 1 બને એવી સરકાર અને એવા પક્ષ માટે આપ સૌ વોટિંગ કરો એવી મારી આપ સૌને અપીલ છે. લોકશાહીના આ મહોત્સવમાં સૌ ગુજરાતીઓ દર વખતની જેમ રંગે ચંગે ઉત્સાહથી ઉમંગથી ભારી સંખ્યામાં વોટિંગ કરે અને અંતે આપનું વોટિંગ જ ભારતના વિજયનું કારણ બનશે એનો મને વિશ્વાસ છે. વંદે মাতরম. খুব খুব শুভেচ্ছাও. আপনারা শুনলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্য এবং তিনি যেরকম ভাবে সকলকে ভোটদানের ক্ষেত্রে আহ্বান রেখেছেন তার সঙ্গে তিনি টুইট বার্তা দিয়েছেন, সেই টুইট বার্তাতেও একইভাবে তিনি পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে সকলকে ভোটদানের ক্ষেত্রে তিনি আবেদন জানিয়েছেন নিজের ভোটাধিকার প্রয়োগ করুন, দুর্নীতি মুক্ত সরকার গঠনের পক্ষে ভোট দিন, যারা সকলের জন্য সমান অধিকার সুনিশ্চিত করবে, মহিলাদের উপযুক্ত যারা সম্মান দেবে, অবৈধ অনুপ্রবেশকে বন্ধ করবে, তোষণের নীতির অবসান করবে, গরিবদের জন্য কাজ করবে। এই সমস্ত কথা তিনি লিখেছেন সোশ্যাল মিডিয়াতে ভোট দানের ক্ষেত্রে সকলকে আবেদন জানানোর ক্ষেত্রে। আমরা শুনলাম স্বরাষ্ট্রমন্ত্রীর কথা। সরাসরি এবার চলে যাব আলোচনার মধ্যে ঢুকে যাব এবং প্রথমেই শুরু করব রাজনৈতিক বিশ্লেষক এই মুহূর্তে রয়েছেন সঞ্জয় রায়। সঞ্জয় বাবু, আজকে আমরা তৃতীয় দফার ভোট দেখছি, সকাল থেকে বেশ কিছু ক্ষেত্রে বিক্ষিপ্ত ঘটনাও রয়েছে। ওভারঅল কি পরিস্থিতি বলবেন, এখনো পর্যন্ত দেশে ভোট কেমন হচ্ছে? নমস্কার। তো আমরা গত যে 2 দফায় যে ভোটটা দেখলাম সেখানে জেনারেলি 2019 সাল থেকে 19 সালের ভোট পার্সেন্টেজ থেকে প্রথম দফা এবং দ্বিতীয় দফা দুই দফাতে একটু তুলনামূলকভাবে কম ভোট পড়েছিল। তো এখন 11টা অবধি আপনি যেটা বলছিলেন প্রায় 25% 26% ভোট পড়েছে। তো ইলেকশন কমিশনও মোটামুটি ভাবে টাইমিংটা আরো 1 ঘন্টা বাড়িয়ে 6টা পর্যন্ত করেছে। তো আশা করা যায় যে ভোটের পার্সেন্টেজ হয়তো একটু বাড়বে, আশা করা যাচ্ছে। 9টার থেকে 11টায় কিছুটা বেড়েছে। হ্যাঁ, তো এখন পশ্চিমবঙ্গে তো মোটামুটি ভাবে দেখলাম অন্যান্য রাজ্য থেকে অনেকটাই এগিয়ে, কিন্তু মহারাষ্ট্রে ভোটিং প্যাটার্নটা, ভোটিং হারটা একটু কম মনে হচ্ছে আমার, আর যতটুকু আমি আসার সময় দেখে এলাম। তো এখন বিভিন্ন রাজ্যে বিভিন্ন কারণে আসলে কি জানি কয় ভোটের যে কনস্টিটিউয়েন্সি ওয়াইজ এগুলোকে এবং রাজ্য ওয়াইজ দেখতে হবে যে কেন ভোটের পার্সেন্টেজটা কম হচ্ছে। এটা সত্যি কথা যে 2019 সালে যে একটা মানুষের মধ্যে আগ্রহ ছিল প্রথম 2 দফা ভোটের পর মানুষের মধ্যে, সেই আগ্রহটা প্রতিফলিত হয়নি। হয়তো বিভিন্ন ধরনের আহ্বান ইলেকশন কমিশন থেকে রাখা হচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দলগুলো প্রচার চালাচ্ছে, তো ভোটের হারটা কিন্তু বাড়েনি। ঠিক আছে, তো এটা নিয়ে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকদের বিভিন্ন নানা রকমের মত আছে। আর যতটুকু কমেছে সেটা অ্যালার্মিং কিছু না। কয়েকটা রাজ্যে হয়তো স্পেসিফিক্যালি 1-2 রাজ্যে কিন্তু দেখা যাচ্ছে কমে গিয়েছে, কিন্তু ওভারঅল পার্সেন্টেজ যেটা আছে সেটা মোটামুটি আমি যেটা দেখতে পেয়েছিলাম 2000 প্রথম দফায় গড়ে ভোট পড়েছিল 66.14%, 66.14, এবং সেটা 2019-এ ছিল 70%, আর সেকেন্ড ফেজে ছিল 66.71%, সেটা 2019-এ ছিল 69.64%। কিন্তু রাজ্য স্পেসিফিক কিছু কিছু রাজ্যে কিন্তু ভোটের পার্সেন্টেজটা কিন্তু কিছু কিছু জায়গাতে কম। তো এখন এগুলো নিয়ে আসলে ভিন্ন রাজনৈতিক বা দলগুলি বলুন বা বিশ্লেষকদের মতেই বলুন একটু মতভেদ রয়ে গেছে। কেউ কেউ বলছেন এটা হয়তো ভোটের পার্সেন্টেজ যেটা কমেছে সেটা হয়তো যারা রুলিং গভর্নমেন্ট আছে ওদের এগেইনস্টে যাবে। আবার কিছু কিছু রাজনৈতিক বিশ্লেষকদের মতামত অনুযায়ী আসলে ইট ইজ নাইদার এন্টি ইনকামবেন্সি নর প্রো ইনকামবেন্সি। ভোটের হার অনেক সময় প্রো ইনকামবেন্সিতে বাড়ে এবং এন্টি ইনকামবেন্সির জন্য বাড়ে। রাজ্য সরকারকে বা যে কোনো সরকারকে হয়তো মানে
বিরুদ্ধে যখন ভোট হয় তখন অ্যান্টি ইনকামবেন্সির জন্য ভোটটা বাড়ে, বা অনেক সময় যদি সরকারকে রাখতে চায় আরো অনেকগুলো ফ্যাক্টর আছে, মহিলাদের উপস্থিতি কত, বা তার আগে অন্যান্য যে বিভিন্ন বিষয়ে যে রাজনৈতিক দলগুলো কথা বলে, বা বিভিন্ন সোশ্যাল আনরেস্ট কিরকম ছিল ইত্যাদি ইত্যাদি মিলিয়ে আসলে একটা জিনিস পর্যালোচনা করেন বিশ্লেষকরা। সেটা দেখে আমরা বুঝতে পারি যে কোনটা প্রো ইনকামবেন্সি বা কোনটা এন্টি ইনকামবেন্সি। তো ভারতবর্ষে আসলে এখন যে পরিস্থিতির যে দুটো দফায় গিয়েছে, একটা কথা সত্যি যে বেসিক্যালি ভোটারদের মধ্যে সেই সক্রিয়তা বা সেই যে একটা স্পন্টেনিয়াসনেস, স্বতঃস্ফূর্ততা যেটা বলে, সেটা কিন্তু কিছুটা কম আমরা পরিলক্ষিত হতে দেখেছি। সেটা অনেকেই বলছেন হিট ওয়েভের কারণ, বা অনেক জায়গায় অনেক পার্টি রাজনৈতিক দলে ওরা বলছেন হয়তো ইট ইজ অলরেডি ডিল ইজ ডান, বা অনেকে বলছে যে এটা হয়তো যে রুলিং পার্টির যারা আছে ওরা ওদের মধ্যে হয়তো কিছুটা কি বলবো মানে কমপ্লাসেন্সি যাকে বলে, তাদের আত্মতুষ্টিতে ভুগছে হয়তো, বা নিজেদের মধ্যে কিছু অন্তর্কলহ আছে, এজন্য হয়তো একটা পার্সেন্টেজ ভোট দিতে যাচ্ছে না। তো বেসিক্যালি 4 জুনের রেজাল্ট না আসলে, ঠিক আছে, যখন কেন্দ্র ওয়াইজ এবং প্রত্যেকটি কনস্টিটিউয়েন্সি ওয়াইজ এবং রাজ্য ওয়াইজ যখন নাকি আমরা আলোচনা করব, দেখবো ভোটিং ট্রেন্ডটা, সেই সময় এটা এক্স্যাক্টলি বোঝা যাবে কেন কি হয়েছিল, কিভাবে হয়েছিল। আপাতত ভাবে আমি ব্যক্তিগত এখন পর্যন্ত যা আজকে তৃতীয় দফায় যা ভোট দেখা যাচ্ছে, ভোট হয়তো গতবারের মতোই হবে, যদি হয় তো ভালো, তবে খুব বেশি হয়ে যাবে আমার মনে হয় না। আই এম বেসিক্যালি আমার পার্সোনাল যে ওপিনিয়ন যে 11টা অবধি যেহেতু 25% 26% ভোট হয়েছে, হয়তো এটা দিনে 6টার সময় গিয়ে এটা দুপুরবেলায় এমনিতে ভোটটা একটু কম পড়ে। তো সুতরাং যে হয়তো 4টে বা 5টে বা 6টা নাগাদ গিয়ে হয়তো দেখবো আমরা যে সেটা হয়তো যে প্রথম 2 দফা যা ভোট হয়েছে আশা করছি তার থেকে হয়তো একটু বেটার হবে। একেবারে। সঞ্জয় বাবু, আপনি মহারাষ্ট্রের কথা বললেন যেহেতু, তাই সেই জায়গাতে একটা প্রশ্ন জুড়বো যে কর্ণাটক, এই কর্ণাটক কিন্তু বিজেপির কাছে এক প্রকার অগ্নি পরীক্ষা এই মুহূর্তে দাঁড়িয়ে। দক্ষিণের কোনো জায়গাতে ভালো ফল করতে পারেনি, এখন এই মুহূর্তে কর্ণাটকের বা দক্ষিণের নিয়ে কি বলবেন? দেখুন, কর্ণাটকে তো বেসিক্যালি যেটা এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো, আমি বিশেষ করে বিভিন্ন মিডিয়ায় যা দেখতে পাচ্ছি সেখানে তো আমরা জানি যে বিগত বিধানসভা নির্বাচনে সেখানে কংগ্রেস সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে বিজেপির আগে সরকার ছিল। তো গত পার্লামেন্টে নির্বাচনে যদি আমরা লক্ষ্য করি সেখানে বিজেপি বোধহয় 26টা সিট পেয়েছিল। তো এখন দেখুন, বেসিক্যালি এক্সপার্টদের আমরা পলিটিক্যাল মানে যে বিভিন্ন ভিউজ গুলো, আসলে বিজেপিও হ্যাজ অলরেডি রিচড দি পিক। বিজেপি যেটা ভালো করার ছিল সেটা কিন্তু করেছিল, ঠিক আছে। আর বিজেপির এখন যে এবার 2000 এই এখানে এসে 28টা সিটের মধ্যে ওদের 26টা সিট ছিল, ঠিক আছে। একটা সিট ছিল বোধহয় জেডিএস এর, আর একটা ছিল বেঙ্গালুরু রুরাল ছিল, সেটা ছিল কংগ্রেস পার্টি। তো এবার কংগ্রেস সরকার সেখানে আছে, তো কংগ্রেসের কিছু কিছু প্রতিশ্রুতি ছিল, ঠিক আছে। কংগ্রেসের যেটা গ্যারান্টি বলছিল, তো গ্যারান্টি স্কিম কিছু ছিল, কিন্তু গত পার্লামেন্টে নির্বাচনে কিন্তু কর্ণাটকে মোটামুটি ভাবে গড়ে বিজেপি 60% ভোট কিন্তু পেয়েছিল। এবং কর্ণাটকের কিন্তু অন্যান্য আমাদের রাজ্যের মতো কিন্তু ভোটিং প্যাটার্ন না সেখানে, যে যেখানে আমরা লক্ষ্য করেছি যে লোকসভার ক্ষেত্রে ত্রিপুরা রাজ্যে যেটা দেখি সেটা হলো বিধানসভায় যে দল ক্ষমতায় থাকে সে দলই মোটামুটি ভাবে পার্লামেন্টে যাচ্ছে, কিন্তু ভারতবর্ষে অন্যান্য অনেক রাজ্যে কিন্তু সেরকম সিনারিও দেখা যায় না। ভোটাররা অনেক সময় মানে রাজ্যের জন্য একটা দলকে চুজ করে এবং কি জানি কয় এই কেন্দ্রের জন্য একটা দলকে চুজ করে। আর কর্ণাটকই একমাত্র রাজ্য যেখানে আপনার মোটামুটি ভাবে বিজেপির সাউথ ইন্ডিয়ার মধ্যে, দক্ষিণ ভারতের মধ্যে কর্ণাটক রাজ্যে ওদের দীর্ঘদিন যাবতীয় একটা হোল্ড রয়ে গিয়েছে। তো সুতরাং বিজেপি হয়তো যেখানে যেহেতু কর্ণাটকে যেহেতু কংগ্রেস সরকার আছে এবং অনেকদিন প্রায় বেশ কয়েকদিন যাবত ওনারা সরকারে আছেন, আর আমার মনে হয়
কংগ্রেস গতবারের তুলনায় বেটার রেজাল্ট করবে। আর বিজেপি হয়তো যেটা ওনারা 26+1 27টায় পেয়েছিলেন 27টা ধরে রাখতে পারবে বলে আমি ব্যক্তিগতভাবে একটু সন্দিগ্ধ। যে কারণ কি আমার মনে হয় কংগ্রেস উইল ডু স্লাইটলি বেটার ইন কর্ণাটক দেন বেসিক্যালি দ্য রেজাল্টস অফ 2019, এবং এটা অনেকেই বলছেন। ঠিক আছে, তো আপাতত এই কর্ণাটকের পিকচারটা এরকম। মহারাষ্ট্রের পিকচারটা খুব ক্লিয়ার না, কারণ ওইখানে অনেকগুলো ফ্যাক্টর প্লে করছে। সেখানে হিন্দু ফ্যাক্টর আছে, সেখানে মারাঠা ফ্যাক্টর আছে। ঠিক আছে, আর আপনি সেখানে আমি আসবো আলোচনার মধ্যে। এই মুহূর্তে দেখাবো যেখানে গৌতম আদানি তিনিও ভোট দিলেন। আহমেদাবাদের সেই ছবি দেখাবো নিউজ ভ্যানগার্ডের পর্দায়, একেবারে এক্সক্লুসিভ। আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি তিনি ভোট দিলেন গুজরাটের আহমেদাবাদের একটি বুথ কেন্দ্রে। দেখা গেল সেই ছবি, আদানি গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি গৌতম আদানি ভোট দিলেন। দেখছেন সেই ছবি এই মুহূর্তে, যেখানে ভোট দিয়ে বেরোলেন। কিছুক্ষণ আগেও যদিও তিনি ভোট দিয়েছেন, কিছুক্ষণ আগেই তিনি দিয়েছেন ভোট, এবং তিনি ভোট দিয়ে বেরিয়েছেন। সেই ছবি এবার এসে পৌঁছেছে ভ্যানগার্ডের পর্দায়। দেখছেন যেখানে আদানি গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি গৌতম আদানি ভোট দিলেন। বেরিয়ে তার যে আঙুল, সেই আঙুল তিনি দেখালেন। ভোট দিয়েছেন শাস্ত্রীক গৌতম আদানি। সেই ছবি দেখাচ্ছি এই মুহূর্তে নিউজ ভ্যানগার্ডের পর্দায়। আমরা আলোচনায় রয়েছি দেশ জুড়ে ভোট আবহ, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ঘড়ির কাঁটা বলছে প্রায় 2টো বাজতে যায়। এখনো পর্যন্ত ভোট চলছে। বিক্ষিপ্ত বেশ কিছু ঘটনা বা কিছু ঘটনা ছাড়া এখনো পর্যন্ত ভোট চলছে, যে খবর উঠে আসছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। আমরা আলোচনায় ফিরবো আরো একবার। এবার যাব কংগ্রেসের কাছে। কংগ্রেসের নেত্রী শ্রী লস্কর রয়েছেন। শ্রী দেবী, এই যে কর্ণাটক ইস্যু নিয়ে আমরা কথা বলছিলাম, কর্ণাটক একদিকে যেরকম বিজেপির কাছে এক প্রকার বলা যায় অগ্নি পরীক্ষা, আপনাদের কাছেও কিন্তু তাই। অন্যদিকে পশ্চিমবঙ্গের কথাও যদি বলি, মালদা, সেখানটা কিন্তু একটা সময় গড় ছিল কংগ্রেসের। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে কি বলবেন, কতটা আপনারা আশাবাদী? প্রথমত আপনাদের চ্যানেলের মাধ্যমে যারা আমার কথা শুনছেন, এবং আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাকে এখানে ডাকার জন্য। আজকে তৃতীয় দফার ভোট চলছে সারা দেশব্যাপী। 93টা সিটে আজ নির্বাচন হচ্ছে। এই নির্বাচনে আপনি কর্ণাটকের কথা বলছিলেন। কর্ণাটকে গত বিধানসভা নির্বাচনে কংগ্রেস খুব ভালো মার্জিন নিয়ে সেখানে গভর্নমেন্ট করেছেন, এবং আমাদের যে প্রতিশ্রুতিগুলি ছিল, সেই গ্যারান্টিগুলি, সেগুলি সেখানকার সরকার গঠন হওয়ার সঙ্গে সঙ্গেই পূর্ণ করা হয়েছে। এবং সেখানে কর্ণাটকে বর্তমানে কংগ্রেসের ফ্লো অনেকটাই বেশি। এবং আপনারা হয়তো জানেন যে সারা দেশব্যাপী কর্ণাটকের যে দেশের যে প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন এইচ.ডি. দেবেগৌড়া, ওনার নাতির একটা কলঙ্কিত ঘটনা প্রকাশ্যে এসেছে ইতিমধ্যেই। নির্বাচনে ঠিক যখন উনি নির্বাচনে এবার লড়াই করছিলেন, ঠিক নির্বাচনের আগ মুহূর্তে ওনার প্রায় 3000-এর অধিক ভিডিও জনসমক্ষে এসেছে, যে নারী ঘটিত অপরাধ নিয়ে যে ভিডিও। এবং আমরা দেখেছি যে কর্ণাটকে গিয়ে দেশের প্রধানমন্ত্রী সেই প্রজ্জ্বল রেভান্নার হয়ে প্রধানমন্ত্রী প্রচার করছিলেন। ঠিক তার পর মুহূর্তেই তার প্রায় 3000-এর অধিক ভিডিও প্রকাশ্যে জনসমক্ষে আসে। সেই সমস্ত ঘটনাগুলি রয়েছে, এবং যে ওদের যে আসল চেহারাটা, যে মহিলাদের যে মানে ওরা বলে যে বেটি বাঁচাও বেটি পড়াও, বা মহিলা সংরক্ষণের কথা, মহিলা ক্ষমতায়নের কথা, কিন্তু আসল যে চিত্রটা রয়েছে, যে একজন রেপিস্টের হয়ে প্রচার করছে দেশের প্রধানমন্ত্রী, সেটা জানা সত্ত্বেও সেই সমস্ত জিনিসগুলি কর্ণাটকে অনেকটাই এফেক্ট করবে। আপনারা যে আন্দোলন করছেন এই নিয়ে, এটা আমরা দেখছি রাজ্যের বুকেও চলছে। কিন্তু এই যে জেডিএস এবং বিজেপি, তারা তো জোট করেছে 6 মাস হলো। তাহলে এই যে ভিডিও 3000-এর যে ভিডিওর অভিযোগ আপনারা তুলছেন, সেটা কি এই 6 মাসের মধ্যেই হয়েছে? না, সেটা প্রায় 2 বছর। তাহলে 2 বছর যদি হয়, তাহলে এই জেডিএস তো আপনাদের সঙ্গেও ছিল জোট সঙ্গী হয়ে, তখন তাহলে ব্যবস্থা কেন নেননি? তখন এটা নিয়ে তো একটা কারবারি চলছিল, এবং আমরা যেটা দেখেছি ভিডিওগুলি, কখন ভিডিওগুলি ভাইরাল হয়েছে, ভিডিওগুলি ভাইরাল হয়েছে ঠিক ইলেকশনের আগ মুহূর্তে, মানে 26 তারিখে কর্ণাটকে ইলেকশনের আগ মুহূর্তে। এবং যেহেতু দীর্ঘদিনের, এটা 2 বছর হলো, তাহলে আপনাদের পুলিশের ব্যর্থতা?
এটা না, পুলিশের সেখানকার যখন ভিডিওগুলি ভাইরাল হয়েছে সেখানে তো একটা লোক কমপ্লেন করতে হয়, কমপ্লেন করেছে, তারপর কারবাই হচ্ছে, তারপর ভিডিওগুলি ভাইরাল হয়েছে। তো কোনো প্রমাণ, কোনো সাক্ষী ছাড়া কাউকে তো আপনি দোষী সাব্যস্ত করতে পারবেন না। সেই জায়গায় এখন ভিডিওগুলি ভাইরাল হয়েছে, এখন মানুষের প্রকাশ্যে এসছে ঘটনাগুলি যে আসলে কি হয়েছিল, কি কি বিষয় ছিল ওখানে। আমরা দেখতে পেয়েছি যে যে সমস্ত মহিলারা যখনই ওদের কাছে কোনো রকম সাহায্যের জন্য, কোনো কিছুর জন্য গেছে, তাদের সঙ্গেই ওনারা অপরাধ ঘটিয়েছে। সেটা হোক, মালদা নিয়ে কি ভাবছেন? মালদাতে কি হবে আপনাদের? আমরা তো আশাবাদী যে ইন্ডিয়া জোটের পক্ষে মানুষের ভোট দেবেন এবার, কারণ এটা সারা দেশব্যাপী একটা বিজেপি বিরোধী একটা হাওয়া বইতে শুরু করেছে অটোমেটিকলি, যেটা আপনি প্রধানমন্ত্রীর বক্তব্যের মাধ্যমেই আপনি প্রকাশিত পাবেন। যে প্রথম দফা ভোটের আগে দেশের প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রীর যে ধরনের বক্তব্য ছিল, এবং প্রথম দফার ভোটের পর থেকে দেশের প্রধানমন্ত্রীর বক্তব্যের যে পরিবর্তন ঘটেছে, সেখানেই সেই যে বিজেপি বিরোধী হাওয়া যে বইতে শুরু করেছে তা প্রকাশ পাচ্ছে। একেবারে আমরা আসবো ধনমণি সিনহার কাছে এবার। ধনমণি বাবু, সর্বভারতীয় ক্ষেত্রে যদি সিপিআই এর অবস্থান দেখি তাহলে সেভাবে কোনো জায়গাই নেই। এই মুহূর্তে দাঁড়িয়ে ভোটকে ঘিরে আপনারা কিভাবে দেখছেন, কিভাবে অবস্থান করছেন? সবাইকে নমস্কার। আমরা আমাদের পার্টি, আমরা ইন্ডিয়া জোটের সঙ্গে আছি। এখন আমাদের মেইন লক্ষ্য হলো কে কতটা সিটে দাঁড়ালো, এটা আমাদের কাছে বড় প্রসঙ্গ নয়। আমাদের কাছে বড় প্রসঙ্গ হচ্ছে আমাদের দেশকে রক্ষা করা, গণতন্ত্রকে রক্ষা করা, দেশের সার্বভৌমত্বকে রক্ষা করা এবং আমাদের সংবিধানকে রক্ষা করা। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। এই যে আমরা 27টা দল মিলে আমরা ইন্ডিয়া জোটটা করলাম, আমরা আশাবাদী ছিলাম আরো অন্যান্য ছোটখাটো অন্যান্য দলগুলি আমাদের সঙ্গে আসার কথা, কিন্তু যাই হোক একটা হয়েছে। এই যে হাওয়াটা, যে আমাদের কংগ্রেস নেত্রী যে কথাটা বললেন, খুব সুন্দর বললেন, যে এটা হাওয়া বইছে, যার ফলে আমরা দেখছি বর্তমান যে বিজেপি সরকার, তারা যদি গত 10 বছর যদি ভালো ভালো কাজ করে থাকতেন, ভালো কাজ যদি করে, মানুষ কিন্তু সেই গভর্নমেন্টের পক্ষেই কথা বলতো। আমার দাদা সঞ্জীব বাবু বলেছেন যে ভোটের পার্সেন্টেজটা কমে গেল, এর অর্থটা কিন্তু বর্তমান গভর্নমেন্টের উপরে দায়টা পড়ে। এই গভর্নমেন্টটা যদি ভালোভাবে কাজ করত, নিশ্চয়ই মানুষ স্বতঃস্ফূর্তভাবে আরো বেশি বেশি ভোট দিতে পারত। কিন্তু মানুষের মেজাজটাকে এই 10 বছরে এদের কাজের জন্য অনেকখানি মানুষদেরকে ম্লান করেছে, বা মানুষের মনের মধ্যে উৎসাহটা কমিয়ে দিয়েছে। আমরা এটা দেখলাম এইদিকে, এই যে প্রথম দফা এবং দ্বিতীয় দফা ভোটের পরে প্রধানমন্ত্রী, উনি আমাদের সম্মানিত ব্যক্তি, কিন্তু উনি হতাশ হয়ে পড়ছেন, এটা পরিষ্কারভাবে মানুষের কাছে বোঝা যায়। এই যে ধরুন এমন একটা কথা বললেন যে আমাদের বোনদের, মায়েদের এই গয়নাগাটি সহ এই যে কি বলে এগুলি মঙ্গলসূত্র, এটা সাম্প্রদায়িক একটা সুশ্রী এখানে দিলেন, এবং এটা নিয়ে তো সারা ভারতবর্ষ তুলপাড় চলছে, এটা তো আপনারা জানেনই সবাই। তা আমার বক্তব্য হচ্ছে, একটা প্রধানমন্ত্রী এত হতাশ হওয়ার কি কারণ ছিল? 2টা নির্বাচন করে এর আগে যেভাবে বক্তব্য রাখতেন, কিন্তু এখন তার বক্তব্যের সুরটায় পরিবর্তন ঘটে গেছে। এবং পরিবর্তন ঘটার কারণটাই হচ্ছে এই 2টা নির্বাচনের যে এটা মোটামুটি একটা ধারণা, সেই ধারণা থেকে বুঝতে পারছেন যে তাদের একটা ভালো ফল আসছে না। এর ফলে শুধু প্রধানমন্ত্রী না, এই যে একটু আগে আমরা অমিত শাহের ছবিটা দেখলাম, উনি বারবার বলার চেষ্টা করছেন এই কথা, কিন্তু এত কথা বলার তো প্রয়োজন ছিল না। উনি তো ভালো কাজ করেন, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, দেশের আইন শৃঙ্খলাটা রক্ষা করার কথা। আমরা দেখুন ত্রিপুরা নির্বাচনে, এই যে পশ্চিম ত্রিপুরা নির্বাচন আপনারা দেখলেন, পূর্ব ত্রিপুরা নির্বাচন আমরা দেখলেন, স্বতঃস্ফূর্ততা বলতে কি আছে? যেখানে কোনো বিরোধী রাজনৈতিক দলের একটা এজেন্ট বসাতে পারে না, রাস্তায় ভোটারদেরকে বন্ধ করে দেওয়া হয়, বাড়ি বাড়ি গিয়ে ভোট বন্ধ করে দেওয়া হয়। যদি ওরা ভালো কাজ করে, ডবল ইঞ্জিনের সরকার, ত্রিপুরা রাজ্য সরকার আছে, কেন্দ্রেও আছে,
তারপরে যদি ভালো কাজ করে মানুষকে ভোট দিতে বাধা দেন তো কোনো অর্থ নেই। এই কথাটা আসার কথা না, মানুষকে ভোট দিতে দিত, যে ভালো কাজ করলে মানুষ তাদের পক্ষেই ভোট দিত। ভালো কাজ করছেন না বলে ওই এজেন্ট দিতে দেয় না, ওই ভোটারদেরকে যাইতে দেয় না, এরকম নানা পরিস্থিতির ঘটনা ঘটছে। এটা আমরা দেখেছি, শুধু এই নির্বাচন না, এর আগেও যে নির্বাচনগুলি ঘটেছে সেইগুলির মধ্যে আমরা অনেক কথা বলেছি, অনেক কিছু হয়েছে, মানুষ ভোট দিতে পারেনি। বেশ, আমি আসবো আপনার কাছে। মালদা আমরা জানি পশ্চিমবঙ্গে কংগ্রেসের গড়, এই নিয়ে আমরা কথা বলছিলাম, কিন্তু এবারে বা ভবিষ্যতে সেই মালদা আদৌ কি থাকবে পশ্চিমবঙ্গের গড়? এই সম্পর্কে কি বলেছেন বিদায়ী 4 বারের সাংসদ আবু হোসেন খান চৌধুরী? তিনি কি বলেছেন নিউজ ভ্যানগার্ডের পর্দায় শোনাবো। আশা করছেন ভোট দিয়েছেন? সকাল সকাল দিলেন? ঈসা বাবু কত নম্বরে ছিল দাদা? অনেকদিন পর আপনি ভোটে দাঁড়াননি, ঈসা খান ভোটে দাঁড়িয়েছে, কতটা আশাবাদী ছেলেকে নিয়ে? খুব ভালো, জিতবে, ভালো। কতটা মার্জিন থাকবে? আমরা শুনলাম আবু হাসান খান চৌধুরীর বক্তব্য। জেতার ব্যাপারে তিনি আশাবাদী রয়েছেন, তার দল জিতবে সে কথাই তিনি জানাচ্ছেন। আমি আবারও ফিরবো ধনমণি বাবুর কাছে। ধনমণি বাবু, এই মুহূর্তে দাঁড়িয়ে ওয়ানিয়ারে যদি আমরা চোখ রাখি, সেখানে রাহুল গান্ধী কংগ্রেসের পক্ষ থেকে দাঁড়িয়েছেন এবং অন্যদিকে আপনাদের প্রার্থীও কিন্তু রয়েছে, সিপিআইও প্রার্থী দিয়েছে। সেই জায়গায় বিজেপির বিরুদ্ধে কে জিতলে সব থেকে খুশি হবেন, রাহুল গান্ধী না আপনাদের প্রার্থী? এখন ওইখানে আমাদের যে সিটে যে প্রার্থী, এটা আমাদের ইন্ডিয়া জোটের প্রার্থী। এখন মানুষ একটা পরিবর্তন চাইছে, এবং পরিবর্তন যে চাইছে এটা মোটামুটি সারা দেশের মধ্যে এটা প্রমাণিত, বা এটা দেখা যাচ্ছে যে মানুষের মধ্যে একটা পরিবর্তনের একটা সুর এসেছে। আমরা আশাবাদী পশ্চিমবঙ্গে যে আমাদের যে ক্যান্ডিডেট সেখানে দাঁড়িয়েছেন, সেখানে আমাদের এই যে ইন্ডিয়া জোটের সমস্ত সমর্থকরা এবং অন্যান্যরাও একটু প্রভাবিত হয়েছেন। আমরা আশাবাদী সেখানে আমাদের ক্যান্ডিডেট সেখানে জিততে পারবে। একেবারে। অন্যদিকে আমরা আরো একবার যাব, একটি বক্তব্য শুনবো। ইতিমধ্যে ইন্ডিয়া জোটের বিরুদ্ধে লড়ছেন তৃণমূলের প্রার্থী প্রাক্তন আইপিএস প্রসূন ব্যানার্জি। তার কি বক্তব্য উঠে এসেছে, তিনি কি জানিয়েছেন শুনুন। কি বলবেন, কি দেখছেন, অভাব অভিযোগ কিছু পেয়েছেন? সকাল থেকে সুন্দর শান্তিপূর্ণ ভোট হচ্ছে এবং গণতন্ত্রের বৃহত্তম উৎসবে সামিল হয়েছে। বলছি কোথাও অভাব অভিযোগ নেই, ইভিএম খারাপ বা এরকম কিছু? যেগুলো ছোট ছোট ইস্যু আছে যেগুলো অ্যাডমিনিস্ট্রেশন দেখছে, আমি যখন আপনারা শুনলেন প্রসূন ব্যানার্জির বক্তব্য। আমি আবারও ফিরবো, আলোচনার মধ্যে আমরা রয়েছি। ভোটকে কেন্দ্র করে সকাল থেকে যে বক্তব্য উঠে আসছে, শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে দেশ জুড়ে, এমনটাই বক্তব্য পেশ করছেন বিভিন্ন ক্ষেত্রে প্রার্থী থেকে শুরু করে রাজনৈতিক যারা রয়েছেন দলের কর্মীরা প্রত্যেকেই। তবে তার সঙ্গে আমি এই মুহূর্তে ফিরবো আরো একবার রাজনৈতিক বিশ্লেষক সঞ্জয় রায় যেহেতু রয়েছেন। সঞ্জয় বাবু, বাংলাতে যদি আমরা ধরি 3টে আসন, এই 3টে আসন কিন্তু কংগ্রেসের ছিল একটা সময়। এই মুহূর্তে দাঁড়িয়ে সিপিএম এর সঙ্গে জোট করে কি মনে হয়, আসন কি তারা বাঁচাতে পারবে? দেখুন, পশ্চিমবঙ্গে তো আসলে এখন পরিস্থিতিটা সন্দেশখালীর পর, ঘটনার পর, মানে টিএমসির যে গ্রাফটা যেটা ছিল, রাইজিং গ্রাফ, এবং এটা যে ওদের যেটা মানে অ্যাকচুয়ালি যে যত উপরে ওরা ছিল, সন্দেশখালীর ঘটনায় বলুন বা এই ইদানিংকালে চাকরি সংক্রান্ত যে রায়টা বেরোলো, এরপরে তৃণমূল কংগ্রেস আমার মনে হয় কিছুটা অনেকটাই ব্যাকফুটে আছে। ঠিক আছে, কারণ এই দুটো ঘটনাই তৃণমূলকে মানে স্বস্তিতে রাখেনি। ভোট শুরু হওয়ার জন্য যে কারণে হয়তো মমতা ব্যানার্জি ইন্ডিয়া অ্যালায়েন্সে যায়নি, ওইটাতে উনি হয়তো কিছুটা এবং কিছুটা হয়তো উনি পিছিয়ে আছেন আমার মনে হচ্ছে। তো ওনারা যেরকম বলছিলেন যে 30টা-35টা পাবে, সেই স্টেজে নেই আমার মনে হয় ব্যক্তিগতভাবে, আমার যা ধারণা। আর সেকেন্ডলি, সেখানে ইন্ডিয়া ব্লক, কংগ্রেস এবং সিপিএম একসঙ্গে সবগুলো পকেটে যে সিপিএম কংগ্রেস
জোট ঐক্যবদ্ধভাবে বা তৃণমূল কংগ্রেস বা বিজেপিকে মোকাবেলা করতে পারবে সেটাও কিন্তু বলা খুব মুশকিল। তো অনেক জায়গায় তার ফলে দেখা যাবে কোথাও কোথাও ওই যে ইন্ডিয়া ব্লকের ভোট কিছু কিছু যখন নাকি যে মাইনরিটি এলাকায় বা মুসলিম অধ্যুষিত এলাকায় যদি ভোটটা ভাগ হয়, দেখা যাবে হয়তো সেখানে হয়তো বিজেপি কিছুটা কাইন্ডলি কিছুটা এইচপিও যেতে পারে, ঠিক আছে। সুতরাং মাঝখানে যে একটা পরিস্থিতি হয়েছিল যে বিজেপির লোকসভা বিধানসভা নির্বাচনের পর ওরা যেরকম সাইজ ডাউন টু 77-এ চলে এসেছিল এবং ওদের মোটামুটি ভাবে অবস্থান 7-8টা পার্লামেন্টারি সিটের মধ্যে চলে এসেছিল, এ থেকে ওরা বেরিয়ে একটু এগিয়ে গিয়েছে বলে আমার ধারণা, ঠিক আছে। এবং তৃণমূল কংগ্রেসও যে আপনার যে ওই যে ওদের যে হাই রাইজ যেটা ছিল সেটা তো কিছুটা এখন মুশকিল। এখন দেখার ব্যাপার হলো যে কংগ্রেস এবং এই যে সিপিএম এর মধ্যে যে অ্যালায়েন্সটা হয়েছে তার কেমিস্ট্রিটা কিরকম, গ্রাউন্ড লেভেলে ভোট কনভার্সন হচ্ছে কিনা, কংগ্রেসের ভোটাররা সিপিএম কে দিচ্ছে কিনা, সিপিএম এর ভোটাররা কংগ্রেসকে দিচ্ছে কিনা। কারণ অনেক জায়গায় এটা একটা সমস্যা হয় যে যেহেতু দীর্ঘদিন যাবৎ যে বাম কংগ্রেসটা আমরা দেখেছি পশ্চিমবঙ্গে মুখোমুখি সংঘর্ষ ছিল এবং ত্রিপুরা রাজ্য ছিল, ওইখানে কিন্তু উপরের দিকের নেতৃত্ব মিলে গেলেও যারা নাকি গ্রাউন্ড লেভেলে যারা জনগণ ছিল, যারা সাফারার, তারা কিন্তু ভোটটা কিন্তু সহসায় ট্রান্সফার করতে চান না। কারণ কি আলটিমেটলি দে আর দ্য সাফারার। যিনি মানে যার পরিবার এবং যিনি ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, আপনি তাকে যত কিছুই মলম লাগানোর চেষ্টা করুন না কেন, নেতৃত্ব বলার চেষ্টা করুক না কেন, আসলে এত সহজে এত তাড়াতাড়ি ট্রান্সফারটা হয় না। ইট বিকামস ভেরি ডিফিকাল্ট। এবং এটাও কিন্তু মানে এটা কিন্তু একটা ত্রিপুরা রাজ্য আমরা পরিলক্ষিত দেখেছি অনেক জায়গায়। তো পশ্চিমবঙ্গে এটা কতখানি হয়েছে এবার, তার আগেও কতবার ছিল, যদি দেখা যায় তাহলে হয়তো কয়েকটা সিটে হয়তো দেখা যাবে যে বাম কংগ্রেস জোট কিন্তু ভালো রেজাল্ট বের করতে পারে, কারণ কি ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে এখানে, ঠিক আছে। তো এবং ভোটের পার্সেন্টেজটাও কিন্তু পশ্চিমবঙ্গে আপনি যদি লক্ষ্য করে দেখেন যে গত 19-এ যে ভোটটা পড়েছিল সেই ভোটটা কিন্তু পড়েনি, ঠিক আছে, তার থেকে কিছুটা ভোট কম পড়েছে। এবং এইবার যেটা মানে প্রথম যে 2 দফায় আমরা লক্ষ্য করেছি যে সেখানে সবাই ভোট দিতে পেরেছে, কিন্তু আজকেই যখন নাকি আমি আসছিলাম তা দেখছিলাম মালদাতে এবং মুর্শিদাবাদে অনেক জায়গাতে ভোটারদেরকে না করা হচ্ছে যে যেন ভোট দিতে যেন ওনারা না যায়। এমনকি উন্নয়নের ইস্যুতে ভোট বয়কটও চলছে, যেটা আমরা ত্রিপুরাতেও দেখলাম। হ্যাঁ, তো এটা এখন বেসিক্যালি এই ভোট আটকানোর যে ব্যাপারটা দেখলাম যে মুর্শিদাবাদের বা কয়েকটা একটা সিটে দেখলাম, এটা যদি হয় তাহলে এটা যদি এবং কিছুটা লক্ষ্য করেছি যে ভোটার যারা ভোট ম্যানেজমেন্টে যারা ছিল ওদেরও সামান্য কিছু ত্রুটি দেখছিলাম আমরা। এবং কি করে এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের রাজ্যসভার সাংসদ মৌসুম নূর তিনি মালদা থেকে কি জানিয়েছেন, ভোটকে কেন্দ্র করে কি প্রতিক্রিয়া উঠে এসেছে তার শুনুন। যেভাবে সাফল্য ছিল সেখানে দাঁড়িয়ে এবারে লোকসভা নির্বাচন 2021-এ যেভাবে রেজাল্ট হয়েছিল আমরা আশাবাদী যে এবার আমাদের খুব পজিটিভ রেজাল্ট হবে। আমরা তো আশা করছি একসাথে ভোট দিলাম, দেখলেন লালুবাবু একদিকে ঢুকলেন, আমি লাইনে দাঁড়িয়ে দেখুন আমি তো প্রার্থী নয়, তো আমার হাতে তো অনেক সময় আছে সেদিন। আমি লাইনে দাঁড়িয়ে ভোট দিলাম, কাউকে ডিস্টার্ব করিনি। এবং আমরা চাইছি যে ভোট প্রক্রিয়া যাতে ভালোভাবে হয়, সুষ্ঠুভাবে হয় এবং মানুষ মন খুলে যাতে ভোট দিতে পারে। টার্নআউটটা আমরা দেখতে পাচ্ছি খুব ভালো হয়েছে, রেজাল্টটাও খুব ফেভারেবল। আমরা খুব আশা করছি এবার রেজাল্ট খুব ভালোভাবে ফেভারেবল। আপনারা শুনলেন রাজ্যসভার সাংসদ মৌসুম নূরের বক্তব্য। ইতিমধ্যে মালদাতে আমরা জানি উত্তর এবং দক্ষিণ মালদাতেই ভোট চলছে এবং সেই জায়গায় ভোট সকাল থেকেই অনুষ্ঠিত হচ্ছে এবং তিনি নিজে লাইনে থেকে ভোটাধিকার প্রয়োগ করেছেন নিজে, সেই বক্তব্যই কিন্তু তিনি জানিয়েছেন। ইতিমধ্যেই আমরা ফিরবো এবার শ্রেয়সী দেবীর কাছে। শ্রেয়সী দেবী, এই যে আপ কংগ্রেস কি মনে হচ্ছে, কাঁধে কাঁধ মিলিয়ে তো লড়াই করছে, খাতা কি আপনারা খুলতে পারবেন? শুধু আপ কংগ্রেস না, আমাদের যে লড়াইটা টোটালি হয়েছে গণতন্ত্র রক্ষার, সংবিধান রক্ষার, মানুষের যে গণতান্ত্রিক অধিকারগুলো সেগুলো মানুষকে ফিরিয়ে দেওয়ার, রাজ্যের এবং দেশের যে যুব সমাজ যে
আনএমপ্লয়মেন্ট রেট যে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে, সেই সমস্ত ইস্যুগুলি নিয়ে আমাদের লড়াই। আমাদের লড়াই কোনো ব্যক্তিগত কারোর বিরুদ্ধে না, কোনো ব্যক্তির বিরুদ্ধে না, আমাদের লড়াই ডেভেলপমেন্ট নিয়ে আমাদের লড়াই। সেই জায়গায় আমরা আশাবাদী যে আপ হোক, কংগ্রেস হোক বা কিংবা ইন্ডিয়া জোটের যতগুলি দলই আছে আমাদের অ্যালায়েন্সে, সবাই একই ইস্যু নিয়ে আমরা লড়াই করছি। মানুষ, আমাদের দেশের মানুষ, আমাদের বিশ্বাস যে সেই সমস্ত বিষয়গুলির দিকে লক্ষ্য রেখেই ইন্ডিয়া জোটের প্রার্থীদের ভোট দেবেন। একেবারে সেই জায়গায় দাঁড়িয়ে আজকের যে ভোট চলছে সকাল থেকে আমরা সেই ছবি দেখছি এবং এখনো পর্যন্ত বেলা 1টা পর্যন্ত যে ভোট তার পরিসংখ্যান না পেলেও 11টা পর্যন্ত যে পরিসংখ্যান পেয়েছি তাতে করে ভোট পড়েছে যথেষ্ট পরিমাণে, কোথাও 30% পর্যন্ত ভোট পড়েছে, যেটা পশ্চিমবঙ্গের বুকে আমরা দেখেছি, পরিলক্ষিত করেছি। কিন্তু আমাদের দেশে, আমি একটা কথা বলতে চাই, আমাদের দেশের ভোট পার্সেন্টেজ কিন্তু কমে আসছে। সেটার পিছনে আমরা যেটা মনে করি যে মানুষের মধ্যে যে ভোট নিয়ে যে একটা আগে একটা উৎসবের মেজাজে মানুষ ভোট দিত, সেই জিনিসটা কমে আসছে। এর একটা কারণ হতে পারে যে এই যে একটা ভোট হচ্ছে, একটা নির্বাচন হচ্ছে, মানুষ ভোট দিয়ে নির্বাচিত করছে একজন এমএলএ কে, একজন এমপি কে, কিন্তু ঠিক তার পরবর্তী সময়ে সেই এমএলএ বা এমপি একটা দল ছেড়ে অন্য একটা দলে চলে যাচ্ছেন। সেই সমস্ত জিনিসগুলি কিন্তু মানুষের মধ্যে খুব এফেক্ট করছে। সেই কারণেই এবং বিভিন্ন সময় আমরা আমাদের রাজ্যেও দেখেছি যে ভোটের আগের দিন, ঠিক আগের দিন রাতের বেলা বিভিন্ন জায়গায় মানুষের বাড়ি ঘরে গিয়ে মানুষকে ধমকি দেওয়া হয়েছে, যে ভোট দিতে যেতে বাধা দেওয়া হয়েছে, এবং ভোটের দিনও বহু জায়গায় মানুষকে ভোট দিতে যেতে বাধা দেওয়া হয়েছে। সেই সমস্ত জিনিসগুলিও কিন্তু খুব এফেক্ট করছে। এবং আরেকটা জিনিস যেটা রয়েছে, দলবদলি ভোটারদের ক্ষেত্রে একটা অবশ্যই মানুষ সব জিনিসগুলি দেখেই তো মানুষ আজ ভোটের থেকে ধীরে ধীরে তার মনটা উঠে যাচ্ছে, যে একটা যে আমরা যে আগে দেখতাম যে একটা উৎসবের মেজাজে ভোট দিতে যাওয়া, যে ভোট একটা গণতান্ত্রিক উৎসব, আমাদের গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব ভোটদান, সেই জিনিসটা থেকে আজ মানুষ সরে আসছে। কারণ গণতন্ত্রটাকেই দেশে শেষ করে দেওয়া হচ্ছে, মানুষের বাক স্বাধীনতাটাকে হরণ করা হচ্ছে, মানুষের যেটা নিজের বাক স্বাধীনতা প্রকাশ করার মতো অধিকারটা মানুষ আজ পাচ্ছে না। সেই সমস্ত জিনিসগুলি থেকেই ভোট পার্সেন্টেজটা ধীরে ধীরে কমে আসছে। এবং আরেকটা জিনিস যেটা রয়েছে, আমরা দেখেছি দীর্ঘদিন, আমরা এর আগে 2019 সালে নির্বাচনে আমরা দেখেছি যে ভোট নির্বাচন হওয়ার এক দফা নির্বাচন হলে ঠিক তার রাতের বেলায় ভোট পার্সেন্টেজটা ইলেকশন কমিশন থেকে ডিক্লেয়ার করা হয় যে সারা দেশে কত পার্সেন্টেজ ভোট হয়েছে। কিন্তু এইবার আমরা একটু অন্যরকম দেখছি, 2 দফার ভোট হয়ে গেল, আজ 3য় দফা চলছে। 2 দফা ভোটের অনেক দিন পরে, প্রায় 6-7 দিন হয়ে যাওয়ার পরও ইলেকশন কমিশন ঠিক করে কত পার্সেন্টেজ ভোট হয়েছে দেশে সেটা ডিক্লেয়ার করতে পারছে না। এবং যখন ডিক্লেয়ার করলো, আমরা ভোটের দিন যে পার্সেন্টেজ দেখেছিলাম তার সঙ্গে ডিক্লেয়ারের পার্সেন্টেজ প্রায় 6 থেকে 7% ডিফারেন্স। সেই জিনিসগুলো মানুষের মধ্যে একটু সন্দেহ প্রকাশ করে। এবং আমরা আশা রাখবো, আমরা আমাদের দলের তরফ থেকে ইলেকশন কমিশনের সঙ্গে দিল্লিতে গিয়ে দেখা করা হয়েছে, আমরা আশা রাখবো যে আমি একটু থামাচ্ছি, এই মুহূর্তে দেখাবো মালদার ছবি। মালদার চাঁচল থেকে যে ছবি উঠে এসেছে, বোমা, ইতিমধ্যে বোমা চাঁচলে যে ছবি দেখাবো এই মুহূর্তে নিউজ ভ্যানগার্ডের পর্দায়। কংগ্রেস এবং বিজেপি ইতিমধ্যে যৌথভাবে অভিযোগ তুলেছে মালদাতে বোমা আতঙ্ক, তৃণমূলের দিকে অভিযোগের আঙুল দেখাচ্ছে সেই ছবি এক্সক্লুসিভ দেখছেন। মালদাতে ইতিমধ্যে বোমা আতঙ্ক, মালদাতে ভোট চলছে সকাল থেকে। আমরা মুর্শিদাবাদের ছবি দেখিয়েছিলাম, সেখানেও একইভাবে বোমা আতঙ্কের ছবি দেখিয়েছি। এবার মালদাতে ধরা পড়লো সেই ছবি। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে, পুলিশের তাড়া খেয়ে, কেন্দ্রীয় বাহিনীর তাড়া খেয়ে পালালো এক প্রকার দুষ্কৃতীরা, দেখাচ্ছে সেই ছবি। মালদাতে বোমা, এই মুহূর্তে তৃণমূলের দিকে অভিযোগ তুলেছে বিজেপি এবং কংগ্রেস, যৌথভাবে অভিযোগ উঠে এসেছে মালদাতে এই বোমা আতঙ্ককে ঘিরে। দেখুন সরাসরি সেই ছবি, ভোট চলাকালীন সময় বোমা আতঙ্ক, ভোটাররা রীতিমতো আতঙ্কগ্রস্ত হয়ে গেছেন। এই ঘটনা খবর ছড়িয়ে পড়তেই চাঁচলের ছবি দেখাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে, দেখছেন চাঁচলের ছবি, কেন্দ্রীয় বাহিনী রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে। সব থেকে বড় খবর, মালদার চাঁচলে বোমা, যারা রয়েছেন সেই জায়গায় কারা কারা জড়িত, কারা কারা অভিযুক্ত, সবটা ইতিমধ্যে খতিয়ে দেখা হচ্ছে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে, কি বলছে অভিযুক্ত এই প্রসঙ্গে দাঁড়িয়ে শুনবো। আপনারা যে অভিযোগ আছে, আপনি মানুষকে মানে সাধারণ ভোটার ভোট দিচ্ছিলেন? না,
আপনি কোন দল করেন? টিএমসি কি পদে আছেন আপনি? আমি অঙ্কল চেয়ারম্যান। কি নাম আপনার? এখানে কি শান্তিপূর্ণ ভোট হচ্ছে? এখন শান্তিপূর্ণ হচ্ছে। হঠাৎ শান্তিপূর্ণ ভোট আপনারা ধরলো পুলিশ বা সে মারধর করলো আপনার, আমরা দেখলাম। কেন কি জন্য করবো? আপনি ভোট দিতে বাধা দিচ্ছেন? না না না, এমন ছবি তো উঠে আসলো। না না, কোনদিন কাউকে আমি ছিলাম না সকালবেলা। বিকালবেলা ছবি দেখা গেল, ছবি আমি কাউকে কোনো বাধা দিলে কাউকে কোনো ছবি তো পাবেন না। তাহলে আপনার বাড়িতে উঠিয়ে নিয়ে আসলো আপনাকে? আমি এখান থেকে ধরলো, আমি ক্যাম্পে ছিলাম। ক্যাম্পে ছিলেন, আপনার ঘর থেকে বার করে নিয়ে আসলো? এখানে আমার বাড়িতে বাড়িতে আমি এখানে। কেন নিয়ে আসলো আপনাকে? কি কারণে? কি কারণে আপনার কি কারণে আসলে আমার বিরুদ্ধে অভিযোগ বলছে যে ভোট মানা করেছে। আমি তো মানা করিনি কারণ। এই অভিযোগগুলো কারা করছে? হ্যাঁ, জোটের লোক করছে, কংগ্রেসের। আপনার নামটা কি বলুন? মোহাম্মদ মহিউদ্দিন। আপনারা শুনলেন তৃণমূলের এক নেতার বক্তব্য। তিনি যেটা জানাচ্ছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে ভোট চলছে, তার দাবি, তার বক্তব্য উঠে এসেছে। অন্যদিকে অভিযোগ ইতিমধ্যেই কংগ্রেস এবং বিজেপির পক্ষ থেকে উঠে এসেছে। বোমা হামলা, বোমা আতঙ্ক। ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী রয়েছে ঘটনাস্থল থেকে। দুষ্কৃতীরা চম্পট দেয় কেন্দ্রীয় বাহিনীর তাড়াকে। যে খবর, যে ছবি এই মুহূর্তে দেখালাম এক্সক্লুসিভ নিউজ ভ্যানগার্ডের পর্দায়। আবারও ফিরবো আলোচনায়। এই মুহূর্তে ধনমণি বাবু, যে প্রশ্ন আপনার কাছে রাখবো, ভারতবর্ষে এই মুহূর্তে কটা আসন আপনারা পাবেন কি মনে হচ্ছে? ইতিমধ্যে যদি দেখি জাতীয় তকমা আপনারা সেটা ইতিমধ্যেই হারিয়েছেন। এরপরে যদি 6 থেকে 7টা আসন না পান, তাহলে তো রাজনৈতিক যে অস্তিত্ব সেটাই তো টিকিয়ে রাখা দায় হয়ে যাবে। কি মনে হচ্ছে? দেখুন, আমাদের পার্টির যে এটা পুরনো, এটা ঐতিহ্যপূর্ণ পার্টি। এদের আমাদের জাতীয় দলের যে তকমা সেটা এটা খানিকটা হলেও মিলানো হয়েছে, এটা ঠিক। কিন্তু আমরা দেখছি ভারতবর্ষকে বাঁচানোর জন্য, দেশকে বাঁচানোর জন্য, মানুষকে বাঁচানোর জন্য এখন যে রাজনৈতিক যে পরিস্থিতি সারা ভারতবর্ষে, সেই রাজনৈতিক পরিস্থিতিকে আমরা মোকাবিলা করার জন্য আজকে এই 27টা দল নিয়ে আমরা ইন্ডিয়া জোটটা করেছি। তো সেখান থেকে আমরা চেষ্টা করব আমাদের পার্টিকে আবার আমাদের পুরনো জায়গায় আমরা নিয়ে আসবার জন্য আমরা চেষ্টা করব। এটা তো আপনারা জানেন, ভারতবর্ষের মধ্যে কমিউনিস্ট পার্টির জন্ম এই স্বাধীনতা আন্দোলনের আগেই। সুতরাং স্বাধীনতা আন্দোলনে আমাদের যে ইয়েটা ছিল, অবদান ছিল, সেটা প্রত্যেকেরই জানা আছে। কিন্তু রাজনৈতিক কারণে এগুলি অনেকটাই হচ্ছে। যেমন ধরুন, এখন যে নির্বাচনের যে প্রসেস, আগে আমরা উৎসবের মেলাতে নির্বাচন করতাম, কংগ্রেসের যা যদি ভূত অফিস থাকতো সেখানেও গিয়ে চা খেতাম। কিন্তু আজকালকের যুগে দেখা যাচ্ছে কি, ভূত অফিস তো নাই, মানুষ ভোট দিতে পারে না, যাওয়ার জন্য সুবিধা থাকে না, নানা ধরনের উপক্রম। এই যে এখন আমি এটা দেখলাম, আমরা এই যে বোমাতঙ্ক, এই যে বোমাতঙ্ক, এটা বিশেষ করে আমরা কার দিকে বলতে পারি? যেখানে যে শাসক দলরা থাকে, তারা যখন তাদের যখন দেখে এটা অবস্থা খারাপ, তখন তারাই কিন্তু এটা করে। কিন্তু সমস্ত বিরোধী দলরা কিন্তু এই সমস্ত কাজে যায় না, এই বোমা টুমা এই সমস্ত বিরোধী দলরা যায় না। শাসক দল যারা থাকে তাদের মধ্যে কিছু ছেলে মেয়ে যারা বিভ্রান্ত হয়ে জিনিসটা না বুঝে এই সমস্ত কাজকর্ম করে, ফলে ভোটারদের মধ্যে এটা রেখাপাত হয়। তো আমাদের পার্টি এটা সুশৃঙ্খল পার্টি, আমরা এই সমস্তগুলি বিশ্বাস করি না। আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি, আমরা মানুষকে বিশ্বাস করি, এবং আমরা একটা তত্ত্বের ভিত্তিতে আমরা রাজনীতি করি। সেই তত্ত্বটা প্রকাশিত হওয়া, বিকশিত করার জন্য আমরা চেষ্টা করি। আমরা আগামী দিনে এই যে 27টা দলের আমাদের ইন্ডিয়া জোট, এই জোটের মাধ্যমে আমাদের দলকে আমরা আবার প্রতিষ্ঠা করার একটা প্রয়াস আমরা নেব। এবং আমি মনে করি এই যে আমাদের যে এখন ভারতবর্ষ বাঁচাও, ভারতবর্ষের গণতন্ত্রকে বাঁচাও, গণতন্ত্রটা যদি বাঁচে তাহলে আগামী দিনে আমার পার্টিটাও সেইভাবে বাঁচবে। এবং এটাই হচ্ছে মানুষের মানে ধারণা, যে আজকে ভারতবর্ষের হাওয়াটা ঘুরছে। কেন ঘুরছে? 27টা দল যখন মিলে একটাই কথা বলছে, তখন শাসক দলের বিরুদ্ধে মানুষের একটা চিন্তা চেতনা চলে আসে। 27টা দল যখন এক জায়গায় মিলে একটাই কথা বলছে, ভারতবর্ষে গণতন্ত্র নাই, ভারতবর্ষের সংবিধান নষ্ট হয়ে যাবে, ভারতবর্ষের সার্বভৌমত্ব নষ্ট হয়ে যাবে, দেশের মধ্যে সাম্প্রদায়িকতা সরাবে, এই যে ঘটনাটা 27টা দল যখন এক জায়গায় মিলে বলছে, তখন একটা মানুষের মধ্যে একটা চেতনা তৈরি হয়। সে থেকে একটা চেতনা তৈরি না, 10টা মানুষ মিলে যখন একটা কথা বলছে, নিশ্চয়ই এটার মধ্যে কিছু একটা আছে। তো আজকে এই যে ঘটনাটা,
আমাদের পার্টি চেষ্টা করছে 27টা দলের সঙ্গে ইন্ডিয়া জোটের সঙ্গে থেকে আমাদের পার্টির ঐতিহ্যকে আমরা ঘোরাবার চেষ্টা করব বটে, কিন্তু তার চাইতেও সর্বোপরি কাজ হচ্ছে ভারতবর্ষকে বাঁচানো, দেশকে বাঁচানো, তার সংবিধানকে বাঁচানো। এই সংবিধানকে যদি বাঁচাতে পারি তাহলে আগামী দিনে আমাদের পার্টিও সেইভাবে তৈরি হবে। সুতরাং এখন দেখা যাচ্ছে কি দেশের মধ্যে এই যে দেশের যে শাসক দল তাদের যে অবস্থান, সেই অবস্থানটা যদি আমরা পরিবর্তন করতে না পারি, এইভাবেই যদি চলতে থাকে, আপনারা দেখেছেন গত ত্রিপুরা রাজ্যের নির্বাচনটা আমরা ফলো করুন, যতগুলি ছোটখাটো নির্বাচন হয়েছে, উপনির্বাচন হয়েছে, আমরা শুনুন আমরা উপনির্বাচনে বক্সনগরে কি ঘটনা ঘটলো, একটা সিটিং ক্যান্ডিডেট যেখানে কয়েক হাজার ভোটে পাশ করে সেখানে তার জামানত জব্দ হয়ে যায়, তার মানে ভোট হয়েছে, এটা বলা যায়? হয় না। সুতরাং আমরা দেখছি দেশে যে বর্তমান যে সরকারটা আছে তাদের যে আচার আচরণ এগুলি কিছু, আমি সত্য কথা বলি, আমরা গ্রামে গঞ্জে থাকি, আমি রেশন সুপে যাই, আমি যখন রেশন সুপে যাই দেখি আমার চাল 1 কেজি বাড়ে না, বরং দিন দিন বাড়ে। এটা কেরোসিন আমার নিত্য প্রয়োজনীয়, তার দাম প্রতিনিয়ত বাড়ে। আমার চাল মাথা পিছু 5 কেজি 6 কেজি হয় না। তো কি উন্নয়নটা কি কোথায়? আমি গ্রামে থাকি, আমি গ্রামের কথাই বলছি। একটা মানুষের রেশন কার্ড পর্যন্ত সীমাবদ্ধ, তার উপরে তার কোনো আয় থাকে না। সেখানে একটা লোক রেশন কার্ড নিয়ে ওই রেশন সুপে গেলে খুব বড় বড় কথা। আমরা এইদিকে তো আমাদের রাজ্যের সরকারও কি চাল ডাল কিটি অনেক কিছু দেওয়ার কথা বলেছে, খালি খালি ব্যাগও দিয়েছে। আর এই ব্যাগের মধ্যে আমরা দেখলাম শুধু ছবি, সবার কাছেই ছবিটা প্রযোজ্য কিনা এটাও তো একটা প্রশ্নের ব্যাপার। এটা ব্যাগ করে রেশন সুপের মধ্যে দিয়ে দিল, তার মধ্যে কিছু নেই, ব্যাগটা দিয়ে দিল, ওটা মানে নিজের টাকা দিয়ে রেশন থেকে, তাহলে তার কি অর্থ আছে এটা কোনো বুঝি না। ব্যাগ কি মানুষের কাছে ঘরে নাই, চালানো নেবে, এখন নতুন করে দিতে হবে, এরকম ঘটনা ঘটছে। সুতরাং আমরা চাই, আমাদের পার্টিটা চাচ্ছে শান্তিপূর্ণ এবং ভারতবর্ষের গণতন্ত্র এই সমস্ত বিষয় থেকে ভারতবর্ষকে উঠিয়ে আনা। এই লক্ষ্যেই আমরা 27টা দলের সঙ্গে একটা পর্যন্ত যে ভোটের পার্সেন্টেজ সেটার দিকে একটু নজর রাখবো, যেখানে পশ্চিমবঙ্গে 4টি আসন এবং এই 4টি আসনের মধ্যে মালদা উত্তরে এখনো পর্যন্ত ভোট পড়েছে বেলা 1টা পর্যন্ত 47.89%। আর একবার জানাই, মালদার উত্তর যেখানে ভোট পড়েছে বেলা 1টা পর্যন্ত 47.89%। অন্যদিকে মালদা দক্ষিণ সেখানে 1টা পর্যন্ত ভোট পার্সেন্টেজ 48.65%। মালদা দক্ষিণে বেলা 1টা পর্যন্ত ভোট পড়েছে 48.65%। জঙ্গিপুর সেখানে ভোট পড়েছে 49.91%। বেলা 1টা পর্যন্ত জঙ্গিপুরে যে রিপোর্ট উঠে আসছে 49.91% ভোট পড়েছে। অন্যদিকে মুর্শিদাবাদ সকাল থেকে দেখা যায় যে উত্তপ্ত হয়েছিল মুর্শিদাবাদ, গতকালকে রাত থেকে এক প্রকার বোমার আতঙ্ক থাকে ওই জেলাতে। মুর্শিদাবাদে এখনো পর্যন্ত ভোট পড়েছে 50.58%। থার্ড ফেজ এখনো পর্যন্ত পোলিং পার্সেন্টেজ যেটা দেওয়া হচ্ছে 49.27, অর্থাৎ 49.27% লোকসভার 4টে কেন্দ্রে পশ্চিমবঙ্গে ভোট পড়েছে। অন্যদিকে রয়েছে উপনির্বাচন, উপনির্বাচনে ভগবান গোলাতে ইতিমধ্যে 1টা পর্যন্ত ভোট পড়েছে 46.40%। উপনির্বাচন থেকে শুরু করে লোকসভার আমরা যে ভোট পার্সেন্টেজ দেখছি তাতে এখনো পর্যন্ত 49.27% ভোট পড়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ থেকে উঠে আসছে যে ছবি, আমরা আলোচনায় ছিলাম সঞ্জয় বাবু, এই মুহূর্তে দাঁড়িয়ে যে পার্সেন্টেজ আমরা পেলাম 49%, কি মনে হচ্ছে পার্সেন্টেজটা কি বেড়েছে না পশ্চিমবঙ্গে? দেখুন, পশ্চিমবঙ্গে গতবারও যে আমরা লক্ষ্য করেছি নির্বাচন প্রায় 80-র কাছাকাছি ছিল, ঠিক আছে? তো এবারও এই 80-র কাছাকাছি হবে, কিন্তু ব্যাপার হলো কি তা পার্সেন্টেজ কিরকম হলো সেটা না, পার্সেন্টেজটা আসলে যেটা আমি প্রায়ই বলি সেটা হলো, তো বেসিক্যালি এটা কি বা মানে এখানে যে বলছে যে সেখানে কি জল মিশানো কিনা, বাংলা কথা একদম খাস বাংলা বললে, মানে অর্থাৎ মানে এই যে 80% ভোটার যারা, যদি এখানে যদি দেখা যায় কাউকে ভোট দিতে দেওয়া হয়নি বা অন্য কেউ এসে ভোটটা দিয়ে দিল, ঠিক আছে, যে প্র্যাকটিসটা রিপোর্টেড হয় মাঝে মাঝে, যদি জেনারেলি 80%, 85% ভোট ত্রিপুরা রাজ্যে আমরা 90%, 92%, 93% ভোট আমরা দেখেছি। তো এখন
এই পশ্চিমবঙ্গে মোটামুটি ভাবে গড়ে মোটামুটি 80, 82, 84, 85% কাছাকাছি ভোট থাকে। ঠিক আছে, এবার যেহেতু সারা ভারতবর্ষেই আসলে একটু ভোটের পার্সেন্টেজটা একটু কম, সুতরাং পশ্চিমবঙ্গ নিশ্চয়ই তার স্লাইট একটা ইম্প্যাক্ট এসছে। একটা জাতীয় ফেনোমেনা যখন নাকি হয়, তার কিন্তু যে প্রভাবটা সব জায়গায় কিছু না কিছু দেখা যায়, কোথাও একটা বেশি, কোথাও একটা কম। ম্যাডাম বলছিলেন যে কি যেন ওই কেন, মানে উনি বলছিলেন যে ভোট কেন ভোট দল বদল বা, আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি সেটা হলো বেসিক্যালি ওভারঅল যদি আপনি লক্ষ্য করে দেখেন, তাহলে ইট ইজ এ কোয়েশ্চেন অন দ্য ক্রেডিবিলিটি অফ দ্য পলিটিক্যাল লিডার্স অ্যান্ড দ্য পার্টি অ্যাজ এ হোল। সবারই, সব দলেরই বিশ্বাসযোগ্যতা নিয়ে। কারণ আপনি যেরকম ধরনের আপনি যে সেটা কি জানি বলছিলাম ডকুমেন্ট পলিটিক্স, যেটা নির্বাচনের আগে যারা নাকি সবাই দলিল যারা বের করছে, যে নির্বাচনী ইস্তাহার যা বলে, ইস্তাহারের কতখানি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি? অনেকেই অনেক ভালো ভালো কথা, অনেক গ্যারান্টি বলা হয়। যেহেতু চলছে কর্ণাটক, আই এম নট গোয়িং টু টেল অ্যাবাউট ইন ডিটেইল অ্যাবাউট দি ডিফারেন্ট টাইপস অফ গ্যারান্টিজ যেটা বলা হয়েছে, বা বিজেপি দল থেকেও যে সমস্ত গ্যারান্টির কথা বলা হয়েছে তার ইমপ্লিমেন্টেশন কতখানি হয়। গ্রাউন্ড লেভেলে কিন্তু যে নির্বাচনী ইস্তাহার বা দলিল যাই বলি না কেন, বা নেতারা যা কিছু আশ্বাস দেখ না কেন, জনগণ কিন্তু শেষ অবধি গিয়ে দেখতে পাচ্ছে যে ওদেরকে নিজস্ব যে নিজেদের যে যখনই প্রয়োজন হয় নেতাদের পিছনে বা দলের পিছনে ওদেরকে একাধিকবার যেতে হয়। আপনি সেটা এই জানি কয় এই বৃদ্ধা, মানে যে বৃদ্ধ ভাতাই বলুন, ঠিক আছে, বা যে 60 বছর হয়ে যাওয়ার পর কারোর সেটা যদি অটোমেটিক্যালি হয়ে যেত, অটোমেটিক্যালি হচ্ছে না। কারণ অটোমেটিক্যালি হচ্ছে না, ইউ হ্যাভ টু গো আফটার দি সাম সিস্টেম, সাম লিডার্স, আর আপনি যদি না যান সেটা হচ্ছে না। তার মানে কি বলছে দেবে 2000, ত্রিপুরা রাজ্যে ভাতা এটা 1000 থেকে 2000 হয়েছে, কিন্তু 60 বছর বয়স হলে যদি বৃদ্ধ ভাতা পাওয়ার কথা হয়, আমার যদি 60 বছর বয়স হয়, আমি যদি কোনো কাজ না করি, তাহলে বা শ্রমিকদের যে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা আছে এগুলো যদি অটোমেটিক্যালি হয়ে যেত, তাহলে লোকের মধ্যে ক্রেডিবিলিটি বাড়তো, জনগণের নেতাদেরও ক্রেডিবিলিটি বাড়তো, দলেরও ক্রেডিবিলিটি বাড়তো, কিন্তু ডেলিভারি করতে পারছে না। না না, সেটা তো করা ভেরি ডিফিকাল্ট। কারণ কি আপনি ডিফিকাল্ট, কারণ কি আমাদের ইকোনমি সাইজটা দেখতে হবে। আওয়ার ইকোনমি ক্যানট অ্যাফোর্ড ইট। আমাদের দেশের যে অর্থব্যবস্থা যদি আপনি সেটাকে এফোর্ড করা যায় না, আপনি বলে দিচ্ছেন যে 200 ইউনিট বিদ্যুৎ ফ্রি দেবেন, ঠিক আছে, 200 ইউনিট যদি আপনি বিদ্যুৎ ফ্রি দেন, তাহলে এই যে ফ্রি বিদ্যুৎটা গেল, এটা একটা ফান্ডিংটা করতে হবে। বিদ্যুতের তো একটা কষ্ট আছে, ঠিক আছে। আপনি এলপিজি দিয়ে দিলেন, একটা 2 টিউবওয়েল সিলিন্ডার দিয়ে দিলেন, বা কাউকে একটা গ্যাস সিলিন্ডার দিয়ে দিলেন, কিন্তু এই যে 4 কোটি আপনার যে সিলিন্ডার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় দিল, এখন অনেকেই শুনতে পাচ্ছি যে কি সিলিন্ডার আনতে পারছেন না, কারণ সিলিন্ডারের দাম বেড়ে গিয়েছে। তা আগে যেটা 500 ছিল সেটা 1000 হয়েছে। তো এখন দেখুন দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে, টাকার একটা ভ্যালু আছে। আমি যদি আজ থেকে 10 বছর আগে জিনিসের দাম 400 টাকা ছিল, আজকে দিনে এসো এটা 400 টাকা হবে, এটা বলা সমীচীন না। কিন্তু এটা আমরা বলতে গেলে বলবে যে আই এম টেলিং ইন ফেভার অফ সাম পার্টি, ঠিক আছে। কিন্তু এটা তো আমাদেরকে দেখতে হবে যে আমরা যে সমস্ত জিনিসগুলো দিচ্ছি বলছি সেগুলোকে কিন্তু বাস্তবে ইমপ্লিমেন্ট করতে পারছি না। তার জন্য একটা ফ্যাক্টর মানুষের ভোটের প্রতি আস্থা কমছে। আর সেকেন্ড হলো, যত মানুষ একটা জিনিস এখন মানুষ বুঝতে পারছে, যতক্ষণ আপনি দেখবেন সেই রাজ্যগুলিতে আপনার ভোটার পার্সেন্টেজ বেশি। আমি যেটা ব্যক্তিগতভাবে মানে পর্যবেক্ষণ করেছি, যেখানে মানুষ রাজনৈতিক দলের উপর বেশি নির্ভরশীল। আপনি যদি একটা রেশন কার্ড পাওয়ার জন্য, একটা পিআরসি পাওয়ার জন্য, আপনার রেগার কাজের জন্য, আপনার নিত্য বাঁচবার জন্য যদি আপনি যত বেশি রাজনৈতিক দলের প্রতি নির্ভরশীল হবেন, সেই সমস্ত রাজ্যগুলিতে আপনি দেখবেন যে ভোটের পার্সেন্টেজও কিন্তু বেশি। যেখানে আপনি দেখবেন যে বেসরকারি সেক্টরের প্রবেশ বেশি আছে,
যেখানে মানুষ সরকারি যে সেক্টর আছে তার উপর এবং নেতাদের উপর নির্ভরশীল কম, সেখানে মানুষের মধ্যে ভোট দেওয়ার প্রবণতাও কম, ইচ্ছা কম। কারণ আপনি তাকে কম্পেল করতে পারছেন না, কারণ পলিটিক্যাল লিডার্সরা এসে আপনাকে বলতে পারছেন আপনার ভোটার লিস্টটাতে নামটা, আপনার রেগা থেকে আপনার নামটা কেটে দেব, আপনি যদি মিছিলে না যান তাহলে আপনার এই জানি বৃদ্ধ ভাতা বন্ধ হয়ে যাবে, বিধবা ভাতা বন্ধ হয়ে যাবে। সুতরাং যত আপনার পলিটিক্যাল পার্টিগুলির উপর ডিপেন্ডেন্স কমবে, আপনার কিন্তু ভোটার পার্সেন্টেজ এবং রাজনৈতিক দলগুলির প্রতি মানুষের মানে নিত্যদিনের যেটা ভরসা সেটা কমে যাবে, এবং মানুষকে আপনি ভোট কেন্দ্র যদি সেরকম ধরনের কোনো ইস্যু না হয়, এইবার যে রাজনৈতিক দল, এইবার যে নির্বাচনটা হচ্ছে প্রথম দিকের থেকে যে আপনি যদি লক্ষ্য করে দেখুন যে একটা দলকে আমরা দেখেছি খুব বেশি আপ কি বা 400 কি পার বলছে, আরেকটা দলকে আমরা এরকম ভাবে ইন্ডিয়া অ্যালায়েন্স হয়েছে, কিন্তু এট দ্য ভেরি বিগিনিং আপনি লক্ষ্য করে দেখুন দে ওয়ার বেসিক্যালি নট ইউনাইটেড। আপনি যদি কেরালা লক্ষ্য করে দেখুন, আপনি উনাকে বলছিলেন যেখানে রাহুল গান্ধী গিয়ে সেখানে কি প্রচার করছিল, রাহুল গান্ধী গিয়ে সেখানে তো ওইখানকার যারা এই বামফ্রন্ট সরকার ছিল বা এলডিপি গভর্নমেন্ট ছিল, এলডিএফ ছিল, এলডিএফ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কথা বলছিলেন। তো এটা কি বোঝা যায়? তো দে ওয়ার নট দ্যাট মাচ ইউনাইটেড। এখন হয়তো যেটা আমরা ভোটের পটভূমি পরিবর্তন হয়েছে, বা আমরা বলছি যে অনেক সময় যে জানি কয় একটা হাওয়া হয়েছে, হাওয়া উঠেছে, হাওয়া কতখানি হয়েছে সেটা যদি তাহলে যে ভোটের পার্সেন্টেজ বাড়তো। হাওয়া যদি হাওয়াটা আমরা দেখতে পাচ্ছি কি মিডিয়ায় দেখতে পাচ্ছি, সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যে মানুষকে এরকম একটা কথা বলা হচ্ছে। কিন্তু আমি একটা কথা ব্যক্তিগত হয়ে বুঝি, সেটা হলো যে আমি এটা ওটা উনি কিরকম ভাবে নিয়েছেন জানি না, সেটা হলো যদি হাওয়া যদি সেরকম বাড়তো তাহলে ভোটের পার্সেন্টেজটা কিন্তু আরো বাড়তো। ঠিক আছে, এখানে কিন্তু কারণ ভোটের পার্সেন্টেজ যতক্ষণ না পর্যন্ত আপনার গতবারের থেকে বেশি না হয় তত আমরা জেনারেলি এটাকে এন্টি ইনকামবেন্সি বলি। এন্টি ইনকামবেন্সি হলেই সরকার বিপদে পড়ার চান্স থাকে। কিন্তু এখন কেন্দ্রীয় সরকারের যে ভোটটা হচ্ছে এটা, এখানে যে ভোটটা গতবার যেটা পড়েছিল তার থেকে কম পড়েছে। এখন এটা তো আমরা না এটাকে বলতে পারছি এন্টি ইনকামবেন্সি, না বলতে পারছি যে রাজনৈতিক দলের পক্ষে হাওয়া। বিভিন্ন বিশ্লেষকরা বিভিন্ন কারণ দেখাচ্ছেন। ঠিক ঠিক, আমি শ্রেষ্ঠদের কাছে আসবো। প্রথম দ্বিতীয় দফা আমরা দেখলাম, এবার তৃতীয় দফা একেবারে শেষের দিকে যাচ্ছে। কি মনে হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে, কি বলবেন, কি বুঝছেন? দেখুন, উনি যেটা প্রশ্ন করলেন যে ভোটের হাওয়াটা অ্যাকচুয়ালি ঘটনাটা এরকম হয়েছে যে আমরা বিভিন্ন সময় দেখেছি টিভির পর্দায় কিংবা আপনাদের চ্যানেলের মাধ্যমে বা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে যে বিজেপি দলের যারা রয়েছেন নেতা মন্ত্রীরা বিভিন্ন জায়গায় অনেক সময় এ ধরনের বক্তব্য দিয়ে গেছেন যে আপনি ভোট যাকেই দিন জিতবে বিজেপি, এরকম কথাবার্তা কিন্তু এসছে। এগুলি কিন্তু মানুষের মধ্যে অনেকটা ইম্প্যাক্ট ফেলেছে, এবং মানুষ যে দেশের যে অবস্থা 2014 সালের পর থেকে আমরা 2019-এর ইলেকশন দেখেছি, ত্রিপুরা রাজ্যে যে লোকসভা নির্বাচন হয়েছিল, আমাদের রাজ্যের প্রায় অধিকাংশ পুলিং বুথে রিপুলিং করাতে হয়েছিল, এবং পৌরসভা নির্বাচন বলুন, এই রাজ্যের, আমি রাজ্যের কথাই বলছি, পৌরসভা নির্বাচন বলুন, পঞ্চায়েত নির্বাচন বলুন, সব কিছুতে মানুষের ভোট হরণ করা হয়েছে। সেই সমস্ত দিকগুলিতে দেখতে গিয়ে, এবং যে বিজেপি দলের নেতারা যে ধরনের বক্তব্য রাখছেন, আপনি যাকেই ভোট দিন ভোট যাবে বিজেপিতে, এই ধরনের বক্তব্যগুলো মানুষের মধ্যে অনেকটা ইম্প্যাক্ট ফেলছে। মানুষ বিচলিত হয়ে যাচ্ছে যে আমরা কি আসলে কি আমাদের ভোট, আমরা যে ভোটটা দিচ্ছি সেটা কি সঠিক জায়গায় যাচ্ছে কিনা। এবার যখন আমরা ভোট প্রচারে গিয়েছিলাম, মানুষের কাছে ভোট চাইতে গিয়েছিলাম, মানুষের একটাই প্রশ্ন ছিল, আমরা কি আসলে ভোটটা দিতে পারবো? এই প্রশ্নটা কখন জাগে? মানুষ ভোট দিতে চাইছে, কিন্তু মানুষ যখন ভোট দিতে পারে না তখনই কিন্তু মানুষের মনে এই প্রশ্নটা জাগে যে আমরা কি আসলে ভোট দিতে পারবো। সেই সমস্ত জায়গাগুলি থেকে সারা দেশেই আজ সেই সমস্ত পরিস্থিতিগুলি তৈরি হয়েছে, যার ফলে আজ ভোট পার্সেন্টেজ কমছে। মানুষের মন থেকে যে আমি যে ভোট দিচ্ছি সঠিক জায়গায় যাচ্ছে কিনা, বা আমি যে ভোট দিচ্ছি সেই ভোটটা যাকে দিচ্ছি সে ঠিক জায়গায় থাকবে কিনা, সেই সমস্ত প্রশ্নগুলি তৈরি হয়ে আজ ভোট পার্সেন্টেজ কমছে বলে এটা আমাদের ধারণা।
এবং যে প্রতিশ্রুতিগুলি যে রয়েছে বিভিন্ন দলের, আমরা দেখেছি 2014 সালের পূর্বে এবং 2019 সালে নির্বাচনে প্রধানমন্ত্রী যে সমস্ত প্রতিশ্রুতিগুলি নিয়ে প্রধানমন্ত্রী লড়াই করেছিলেন, আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু ঠিক তার উল্টো দিকে যাচ্ছেন। প্রধানমন্ত্রী 2014 সালে কিংবা 2019 সালের নির্বাচনে একটা উন্নয়ন নিয়ে ওনার কাজের যে উপলব্ধিগুলি ছিল সেই সমস্ত জিনিসগুলি নিয়ে এবং মানুষের জন্য উনি কি করতে পারেন প্রতিশ্রুতি নিয়ে, বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে উনি লড়াই করেছেন। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে উনি একটাই জিনিস করছেন, কংগ্রেসের উপর অ্যাটাক, বিভিন্নভাবে মিথ্যে প্রচার, যে আপনার বাড়ি থেকে আপনার স্ত্রীর মঙ্গলসূত্র কেড়ে নেওয়া হবে, এবং এখন দেখা যাচ্ছে যে প্রয়াত রাজীব গান্ধী জিকে নিয়ে বিভিন্ন রকম ভাবে কুরুচিকর মন্তব্য করছেন, যা একটা প্রধানমন্ত্রীর পদের যে মর্যাদা রয়েছে, উনি যে চেয়ারটায় বসেন সেই চেয়ারটার যে মর্যাদা রয়েছে সেই মর্যাদাকে ক্ষুণ্ণ করা হচ্ছে। সেই সমস্ত, এবং আমাদের রাজ্যের যে নেতারা রয়েছেন, আমাদের রাজ্যের যিনি পশ্চিম লোকসভা আসনে যিনি ক্যান্ডিডেট হয়েছিল, ওনার যে ধরনের বক্তব্য আমরা শুনেছি, আমরা বিভিন্ন সময় ইলেকশন ডিপার্টমেন্টে কমপ্লেন করেছি, কিন্তু তার কোনো রকম আমরা কোনো ফল পাইনি। সেই যে ভাষা ওনারা ব্যবহার করেন সেই সমস্ত ভাষা কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের কোনো নেতার সেই সমস্ত ভাষা হতে পারে না। তা একটা চেয়ারের যে মর্যাদা রয়েছে সেই মর্যাদাকে ক্ষুণ্ণ করে। সেই সমস্ত দিক থেকে দেখতে গিয়ে আজ প্রধানমন্ত্রী বলেছিলেন বছরে 2 কোটি চাকরি দেবেন, যেটা সম্ভব না। আজ রাহুল গান্ধীজি কি বলছেন? রাহুল গান্ধীজি বলছেন যে আমাদের দেশের যে সমস্ত পদগুলি শূন্য পদ রয়েছে 30 লক্ষ, ক্ষমতায় আসলে প্রথম সেই শূন্য পদগুলো পূরণ করা হবে যুবকদের জন্য, শিক্ষিত যুবকদের জন্য রাষ্ট্রে। তো আমরা কি করছি, যে জিনিসগুলি আমরা করতে পারবো, যে জিনিসগুলি আমরা মানুষকে দিতে পারবো, আমরা সেই সমস্ত বিষয়গুলি নিয়েই মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছি, সেই জিনিসগুলি নিয়ে গ্যারান্টি দিয়েছি। ধর্মবীর কাছে যাবো, শেষ প্রশ্ন একই রাখবো যে তৃতীয় দফাও প্রায় শেষের দিকে দাঁড়িয়ে চলেছে, এই মুহূর্তে দাঁড়িয়ে কি মনে হচ্ছে আপনারা কতটা সেই জায়গাতে আশাবাদী রয়েছেন, কি মনে হচ্ছে? আমাদের ধারণা যে এখন আমার এই যে ধারণা সেখানে যে তৃতীয় যে দফার ভোট চলছে সেখানেও ইন্ডিয়া জুটের ভালো একটা ফল আসবে এবং মানুষের মধ্যে সেই চেতনা জেগেছে। কারণ বিগত দিনের যে যে মানুষের মধ্যে যে ছিল, খুব পুঞ্জীভূত ছিল, সেটা ইন্ডিয়া জোট হওয়ার ফলে সেই ক্ষোভটা প্রকাশিত করার একটা রাস্তা তৈরি হয়ে গেছে। এবং দেখা গেছে কি, যেটা আমার দাদা একটু আগে বললেন, যে সেটা খুব অত্যন্ত এটা ভাববার বিষয়, যে ভোটের পার্সেন্টেজটা কমার ক্ষেত্রে কি উল্লেখযোগ্য একটা ঘটনা আসতে পারে বা কি অবস্থা হতে পারে। খুব ভালোভাবে আলোচনা করছেন, ঠিক আছে, কিন্তু ভোটের পার্সেন্টেজ তো কমার কথা নয়, বাড়ার কথা, যদি মানুষ যদি ভোট দিতে চায়। কিন্তু ভোটের পার্সেন্টেজটা কমার ক্ষেত্রে কি কি কারণ থাকতে পারে সেটা উনি ভালো করেই ব্যাখ্যা করছেন, ঠিক আছে। কিন্তু দেখা গেছে কি, যদি ভোটের পার্সেন্টেজ কম বাড়া সেটার সঙ্গে আমরা যদি টালি করি, দেশের রাজনৈতিক দল, বিশেষ করে আমাদের সরকার পক্ষের যে দল আছে, তাদের যে একটা বলা যায় একটা আতঙ্ক, যে আতঙ্কের কারণে এখনে তারা জনসভা করতে গেলে বা কোথাও যেতে গেলে উল্টাপাল্টা হচ্ছে। আমরা দেখছি এই যাবৎ যতগুলি নির্বাচন হয়েছে, কোনো একটা প্রধানমন্ত্রী তার কথাবার্তার মধ্যে কোনো ডিফেক্ট দেখা যায় না। কিন্তু এইবার আমরা দেখলাম আমাদের এই প্রধানমন্ত্রী এটা সাম্প্রদায়িকতার সুর চড়িয়ে দিয়ে ভোটে বর্জনী পাশ হওয়ার চেষ্টা করতে। এটা কিন্তু আমরা আশা করিনি, কোনো প্রধানমন্ত্রী এইভাবে করেনি। যদিও কিছুটা বলার চেষ্টা করছে মনমোহন সিং এর কথা, মনমোহন সিং গেলেও আমরা এটা ফুটেজে দেখিয়েছি। কিন্তু আজকে দেখা গেছে যে এই যে তাদের যে নিজেদের মধ্যে একটা যে শঙ্কা, আমরা আসবো কিনা, এই যে আপকি বার 400 পার, এই যে এই সমস্ত কথা, তারপরে মোদির গ্যারান্টি, মোদির চমক, এগুলি সবগুলি বাদ হয়ে গেছে। এই তৃতীয় দফা নির্বাচনের প্রচারে আমরা দেখলাম এই সমস্ত কথাগুলি সব বাদ হয়ে গেছে, বাদ হয়ে গিয়ে উল্টাপাল্টা কথা শুরু করে দিয়েছে। একেবারে তাই। অনেক ধন্যবাদ তিনজনকেই জানাচ্ছি। তবে শেষ করার আগে আরেকবার জানিয়ে রাখবো যে দেশ জুড়ে যে পার্সেন্টেজ পড়েছে একটা পর্যন্ত এই মুহূর্তে দাঁড়িয়ে অসমে সেই পার্সেন্টেজের দেখা যাচ্ছে 45
45.88, বিহারে রয়েছে 36.69% ভোট পড়েছে বেলা 1টা পর্যন্ত। ছত্তিশগড়ে ভোট পড়েছে 46.14%, দাদরা দমন-দিউতে ভোট পড়েছে 39.94%, গোয়াতে পড়েছে 49.04%, গুজরাটে পড়েছে 37.83%, কর্ণাটকে 41.59%, মধ্যপ্রদেশে 44.67%, মহারাষ্ট্রে 31.55%, উত্তরপ্রদেশে 38.12% এবং পশ্চিমবঙ্গে 49.27% ভোট পড়েছে এখনো পর্যন্ত বেলা 1টা পর্যন্ত নির্বাচন কমিশনের তরফ থেকে যে আপডেট দেওয়া হয়েছে। আজকে ছিলাম তৃতীয় দফার ভোট নিয়ে এই বিশেষ আলোচনায়, যেখানে আমার সঙ্গে ছিলেন রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে দুই নেতৃত্ব, কংগ্রেস এবং তার সঙ্গে সিপিআই এর পক্ষ থেকে। আমি তিনজনকেই জানাচ্ছি অনেক ধন্যবাদ নিউজ ভ্যানগাড়ি পর্দায় এতক্ষণ সময় দেওয়ার জন্য। আজকের এই আলোচনা এখানেই শেষ করব। পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগাড়ির পর্দায়। নমস্কার।